নাজুক সময় বাংলাদেশের পাশে থাকতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান গুতেরেসের। বিভিন্ন দলের সাথে সংস্কার, নির্বাচন, গণহত্যার বিচার নিয়ে আলোচনা। দ্রুত সংস্কারের নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। বিএনপিকে চাঁদাবাজ অপবাদ দেওয়ার নোংরা রাজনীতি বন্ধের আহ্বান মির্জা আব্বাসের। ধর্ষণ বিরোধী গণমিছিলের বদলে বাম দলগুলোর শহীদ মিনারের সমাবেশ। ইনকিলাব মঞ্চকে মাঝপথে পুলিশের বাধা। এবার স্বস্তিতে মিলছে বাস, ট্রেনের আগাম টিকিট। রাজধানীতে জমে উঠেছে ঈদের বাজার, সাধ্যমতো কেনাকাটার ধুম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংস্কার ও পরিবর্তনের পথে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নাজুক সময়ে আন্তর্জাতিক বিশ্বকেও বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। 2025-এ মানবিক সহায়তা কমে আসার কথা জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারেও দায়িত্ব নেওয়ার আহ্বান তার। যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ নিয়ে অপপ্রচারে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার বাংলাদেশ সফরের তৃতীয় দিনে ব্যস্ততম সময় পার করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দিনের শুরুতেই জাতিসংঘের ঢাকা সেন্টার পরিদর্শনের পর জাতীয় ঐক্যমত্য কমিশন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, এমনকি তরুণদের সাথেও আলাদাভাবে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। দিন শেষে বিকেলে রাজধানীর একটি হোটেলে নিজের সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ ব্রিফিং অংশ নেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সমর্থন জানান ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে। জাতীয় সংলাপের মাধ্যমে শান্তি ও আস্থা ফিরিয়ে আনতে জাতিসংঘ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। As the country undergoes a significant transition under the leadership of Chief Advisor Yunus, I recognize the people's hope for a future of greater democracy, justice and prosperity. This is a pivotal moment for Bangladesh, and the international community must play its part in supporting your efforts towards a just, inclusive and prosperous future. As the country undergoes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. 2025 সালে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে আসার কথা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে দায়িত্ব নেওয়ার আহ্বানও জানান গুতেরেস। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন জাতিসংঘ মহাসচিব। The United Nations is fully committed to working with Bangladesh and others in finding a lasting solution to the Rohingya crisis that enables their safe, voluntary, dignified and sustainable return to Myanmar, as all the Rohingyas I met yesterday expressed clearly. যৌথ ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ নিয়ে অপপ্রচারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগের কথা জানান। এছাড়া সরকারের সংস্কারে জাতিসংঘের সব ধরনের সহযোগিতার আশ্বাসের কথাও জানান তৌহিদ হোসেন। He appreciated the complexities of the reform process for a free and fair election and a real transformation of the country. He promised the UN's total commitment to the reform process under the leadership of Honorable Chief Advisor and said he will do whatever he can to support the endeavors of the interim government and stand by Bangladesh and its people. He spoke aloud to draw the urgent attention of the international community to extend all-out support to stand by the Rohingyas, to keep spotlight on them, the most discriminated people of the world. জাতিসংঘ মহাসচিব 4 দিনের বাংলাদেশ সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন, সংস্কার, জুলাই গণহত্যার বিচারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো জায়গা পেয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে। এসব বিষয়গুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব জানিয়েছে, সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হওয়া প্রয়োজন। বৈঠকে অংশ নেওয়া সবার মধ্যে জুলাই গণহত্যার বিচার নিয়ে কোনো মতপার্থক্য না থাকলেও নির্বাচন ও সংস্কার ইস্যু নিয়ে নিজ নিজ অবস্থা তুলে ধরেছেন সবাই। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। পরের তৃতীয় দিনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা ছাড়াও অংশ নেয় বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।
বৈঠক শেষে বেরিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোন রকম সংস্কার ছাড়া নির্বাচন হলে কাজে আসবে না। জানান, নির্বাচন এবং সংস্কারে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে। আর জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের উপর জোর দিয়েছে গণসংহতি আন্দোলন। জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা সেটা বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান, যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। ঐক্যমত্য এবং সমঝোতার মধ্য দিয়ে সকলে যেটাতে আমরা ঐক্যমত্যে পৌঁছাবো সেগুলো জাতীয় চার্টার, জাতীয় সনদ আকারের সামনে আসবে এবং সেইগুলো বাস্তবায়ন কিভাবে হবে সেই বিষয় নিয়ে আমাদের ঐক্যমত্যে আসতে হবে। দুপুর 2:30টায় বৈঠক শেষে বের হন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন তারা। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। এরপরই বের হয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বলেন, দ্রুত সংস্কার করে নির্বাচন দেয়া দেশের জন্য মঙ্গলজনক হবে বলে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেন বিএনপি মহাসচিব। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। নানা রাজনৈতিক দল থাকলেও বৈঠকে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সংস্কারের কথা বলা হলেও বাস্তবে তা দৃশ্যমান নয় অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ করে বিএনপিকে চাঁদাবাজদের দল হিসেবে অপবাদ দেওয়ার নোংরা রাজনীতি বন্ধের আহ্বানও জানান তিনি। এ সময় মির্জা আব্বাস বলেন, অপবাদ দিয়ে চাঁদাবাজির দল হিসেবে বিএনপিকে পরিচিত করার ষড়যন্ত্র করছে একটি মহল। চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির দৃশ্যমান লড়াইয়ের উদাহরণ টেনে চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, কেউ চাঁদাবাজি করলে থানায় জিডি করেন, যদি তাও না পারেন তাহলে বিএনপিকে জানান, ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের সংস্কার ইস্যুতে মির্জা আব্বাস বলেন, যারা সংস্কারের কাজে নিয়োজিত তাদের সাথে সাধারণ মানুষের যোগাযোগ না থাকায় জনগণের চাহিদা পূরণ হবে না। জাতীয় নির্বাচন নিয়ে পানি ঘোলা না করে স্পষ্ট করার তাগিদ বিএনপির নেতার। চ্যালেঞ্জ করে বলতে পারি, নির্বাচন ছাড়াই সরকার ক্ষমতা টিকে থাকতে পারবে না। এই সরকার বলুক যে নির্বাচনের দরকার নাই, আমরাই ক্ষমতায় থাকবো, দেখি বুকে পাটা আসে কিনা, সাহস আছে কিনা। নির্বাচন যখন নিতেই হবে তাহলে কেন তাড়াতাড়ি নয়? হ্যাঁ, ভয় আছে, কিছু কিছু রাজনৈতিক দলের ভয় আছে, নতুন রাজনৈতিক দলের ভয় আছে, অনেক পুরনো রাজনৈতিক দলের ভয় আছে, তারা নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না। আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছে বাম দলগুলো। গণমিছিলের পূর্ব ঘোষণা দিলেও তা স্থগিত করে দলগুলো। এদিকে বাম দলগুলোর গণমিছিলের প্রতিবাদে শহীদ মিনারমুখী ইনকিলাব মঞ্চকে মাঝপথে আটকে দেয় পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। নারী ও শিশু ধর্ষণ, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে 11টি বাম দল। শিশু আসিয়া, মুনিয়া, আফসানা ও তনুসহ সকল হত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তাদের। আসিয়া নির্যাতিত মানুষের প্রতীক আজকে সারা বাংলাদেশে আমরা দেখেছি। ধনাঢ্যের ছেলে ওই আন্ধের, তার দ্বারা মুনিয়াকে কিভাবে করে ভুক্তভোগী করে তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। একটি বিশেষ মহল, একটি সাম্প্রদায়িক মহল, একটি মৌলবাদী গোষ্ঠী এই আমাদের মা বোনদেরকে আজকে তাদের পোশাক দিয়ে তাদেরকে কটূক্তি করছে এবং তাদেরকে গৃহবন্দী করতে চায়। বিচার না পাওয়ায় সরকারের সমালোচনা করেন বক্তারা। যারা হত্যা, নির্যাতন, ধর্ষণের শিকার হচ্ছে, এই রাষ্ট্র তাদেরকে রক্ষা করতে পারছে না। গণতান্ত্রিক ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করেছিলাম, সেই একই কায়দায় আজকেও সারা দেশে অন্যায়, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা, মব সৃষ্টি হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবি তাদের। আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার করতে হবে। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমরা যখন ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি, তখন একটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে নানাভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছি, কিন্তু আমরা দেখছি যে তাদের সেই উগ্রবাদী যে গোষ্ঠী, তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙার জন্য তারা নাকি 10 লাখ টাকা করে সেটেলমেন্ট করছেন। বিক্ষোভ সমাবেশ করলেও পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি বাতিল করেন তারা। এদিকে তাদের গণমিছিলের প্রতিবাদে শহীদ মিনারমুখী হয় শাহবাগের ইনকিলাব মঞ্চ। পথে তাদের আটকে দেয় পুলিশ। আমরা চাচ্ছি যে যদি ওইখানে কেউ অন্য কেউ থাকে, যেন তাদের সাথে মুখোমুখি কোনো কিছু না হয়। আমরা চাই না যে মুখোমুখি কোনো সংঘর্ষ বা সামনাসামনি অবস্থানে তারা দাঁড়াক। এটা আমরা হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে, এই আশঙ্কা থেকে আমরা যেতে দিচ্ছি না। পরে শাহবাগে এসে তারা ঘোষণা করেন 2 দফা দাবি। প্রথম দফা, জুলাই, শাপলা ও পিলখানার অতি দ্রুত বিচার শুরু করতে হবে এবং গণহত্যার দায়ে খুনি আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। 25 এপ্রিল বিকেল 3টায় আবারও শাহবাগে সমাবেশের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন হলে এসব অপরাধ কমে যাবে। শিশু আসিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে সকালে হেলিকপ্টারে মাগুরা যান জামাত আমির। আসিয়ার কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকবে তার দল। এ সময় আসিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, 90 দিনের মধ্যেই ধর্ষণের বিচার হতে হবে। কবর জিয়ারত শেষে আসিয়ার গ্রামের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাড়িতে ছিলেন না আসিয়ার মা আয়েশা আক্তার। আসিয়া নয়, আসিয়ার বিষয়টা তো অবশ্যই, এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে, আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন, সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন, যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয়। সমাজ ওদেরকে ঘৃণা করে, সমাজ ওদেরকে বয়কট করে। আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি। আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি, এটাও আমরা দেখতে চাই। তাহলে হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে, দেশবাসী একটা সান্ত্বনা পাবে এবং এইরকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে। জুলাই বিপ্লব নিয়ে মিথ্যাচার শুরু হয়েছে, তা রুখতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্যদিকে সংস্কারের মাধ্যমে জুলাই আন্দোলনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জুলাই অভ্যুত্থান নিয়ে আসিফ মাহমুদের লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মগুলো যারা বাংলাদেশে, তাদের জন্য যে আরেকটা ফ্যাসিজম তৈরি হবে না, এইরকম একটা রাষ্ট্র কাঠামো, সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা, সেটার জন্য কাজ করা, যাতে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলা রাষ্ট্র হিসেবে 53 বছরে আমরা যা করতে পারি নাই, এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যাতে করতে পারি। এবং জুলাইকে আমি সবসময় মনে করি এটা আমাদের একটা স্টার্টিং পয়েন্ট, এটা আমাদের এন্ডিং পয়েন্ট না। আমরা জুলাই থেকে শিখেছি, জুলাই থেকে আমরা শুরু করেছি এবং এই যে আমাদের জার্নিটা গণতান্ত্রিক লড়াই, এইটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। সুতরাং এই লড়াইটা শেষ না, লড়াইটা শুরু হয়েছে এবং এই লড়াইটা আমাদেরকে লড়ে যেতে হবে এদেশের জনগণের জন্য, এদেশের মানুষের জন্য এবং এই গণঅভ্যুত্থানে যেই সহস্রাধিক আমার ভাইয়েরা শহীদ হয়েছেন, যারা এখনও আহত অবস্থায় আছেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা চোখ হারিয়েছেন, তাদের এই ত্যাগকে তাদের এই ত্যাগের মূল্যায়নটা, সঠিক মূল্যায়নটা তখনই হবে যখন এই ত্যাগের ফসলটা আসলে দেশের মানুষ, আপামর জনগণ পাবে। কিন্তু আমাদের এখানে এখন যে মিথ্যার চর্চা শুরু হয়েছে, আনবিলিভেবল, যে যাকে পারে ইচ্ছা মতো মিথ্যা কথা বলতেছে।
এবং মিথ্যা কথা বলার ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক, মানে আমাদের নিয়ে যখন বলে ঠিক আছে বলুক, কত বলবে, কিন্তু যখন আমরা দেখি আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রসারীর নেতা ছিল তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলা, আরও অন্তত 5-10 বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও, এটাই আমার প্রত্যাশা। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে একটি অ্যাপ ভিত্তিক পরিষেবা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। হেল্প নামে অ্যাপে কোনো নারী অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে সেটি এফআইআর হিসেবেই পুলিশ বিবেচনায় নেবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। শনিবার ডেইলি স্টার ভবনে হেল্প অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, নারী নির্যাতনের 95% ঘটনা মিডিয়াতে আসে না, পুলিশকে সবকিছুই মোকাবেলা করতে হয়। গণপরিবহনে নারীরা বেশি যৌন হয়রানির শিকার হয় জানিয়ে শেখ সাজ্জাদ আলী বলেন, বাসের হেল্পারদের মাধ্যমেও নারীকে যৌন হয়রানির শিকার হতে হয়, যা বন্ধে কার্যকর ভূমিকা নেওয়ার আশ্বাস দেন। হেল্প অ্যাপসে নারীদের করা অভিযোগের তদন্ত সরাসরি করবে পুলিশ। কোনো ভিকটিমকে থানায় যাবার প্রয়োজন নেই বলে জানান ডিএমপি কমিশনার। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 1.5 লাখ। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা পেন্ডিং ঢাকা মহানগরের 9টি ট্রাইব্যুনালে। ঢাকা মহানগর পিপি ওমর ফারুকি বলেন, বাদী ও সাক্ষীর অনুপস্থিতির কারণেই বেশিরভাগ বিচার কাজ শেষ হচ্ছে না। স্পর্শকাতর ও ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতি বিভাগে একটি করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ তার। নির্যাতন বন্ধে হটলাইন সেবার পাশাপাশি মামলাগুলো তদন্তে আরও গুরুত্ব দেবার কথা বলছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ক্ষোভে উত্তাল দেশ। মা বাবাকে বেঁধে মেয়েকে ধর্ষণ, স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে নির্যাতন ঘটছে অহরহ। এই পাশবিকতা থেকে রক্ষা পায়নি মাগুরার 8 বছরের শিশু আসিয়াও। তার মৃত্যুতে কেঁদেছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 64 জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা 1,31,134টি। সবচেয়ে বেশি মামলা বিচারাধীন ঢাকায়, 9টি ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা 15,213টি। দ্বিতীয় সর্বোচ্চ বিচারাধীন মামলার সংখ্যা চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে, 7টি ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা 7,794টি। তৃতীয় সর্বোচ্চ বিচারাধীন মামলা গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, 6,695টি। এত মামলা বিচারাধীন কেন? উত্তর দেন ঢাকা মহানগর পিপি। মামলা দায়ের করার পরে তারা আর কোর্টে আসেন এবং সাক্ষীও দিচ্ছে না। আর একটা কারণ হচ্ছে যে পুলিশ সাক্ষীকে তো পাওয়া যায় না, অনেকে বদলে অন্য জায়গায় চলে যায়। মামলা তদন্তে আরও গুরুত্ব দেওয়ার কথা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা। নারী নির্যাতন প্রতিরোধেও যে সমস্ত মামলাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা সব বিশেষ গুরুত্ব দিয়ে কিন্তু আমরা সেই মামলাগুলোর যে তদন্ত কার্যক্রম রয়েছে সেটি পরিচালনা আমরা করে থাকি। একটি ভালো তদন্ত যেন হয়ে থাকে। দেখা গেছে মামলাগুলো দেখা যাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও কিন্তু কি করে থাকে, এগুলোকে সুপারভাইজ করে থাকে। তবে মামলা দ্রুত নিষ্পত্তিতে মনিটরিং সেল ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের কথা বলেন পাবলিক প্রসিকিউটর। এই মামলাগুলো এবং এই আদালতের উপর একটা লুকআপটা করার জন্য একটা মনিটরিং সেল দরকার। যোগের পর যোগ মামলা নিষ্পত্তি হচ্ছে না, তারা জামিন পেয়ে বের হয়ে যাচ্ছে। দৃশ্যমান আমাদের কিছু করা উচিত। সেই জন্য প্রত্যেকটা বিভাগে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল করা উচিত এবং খুবই সেন্সিটিভ, যেটা স্বাভাবিকভাবে মানুষের কাছে প্রতিমান হচ্ছে যে এটি দর্শন হয়েছে বিভিন্নভাবে, এই মামলাগুলোকে ওই ট্রাইব্যুনাল নেওয়া উচিত এবং সেটা একটা সময় বেঁধে দিয়ে এটা তদন্ত এবং নিষ্পত্তি, জামিন নাও পাওয়ার ব্যবস্থা করে আইন করে দিলে আমি মনে করি সেটাও তাড়াতাড়ি একটা রায় হবে। সংশ্লিষ্টরা মনে করেন বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হতে না পারলে আসিয়াদের রক্ষা করা কঠিন। আরও কাঁদতে হবে মানুষকে, কাঁদবে বাংলাদেশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, এলডিসি থেকে বাংলাদেশে গ্রাজুয়েশন হলে বছরে $8 বিলিয়ন ক্ষতি হবে। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এই মন্তব্য করেন তিনি। ডক্টর ফাহমিদা বলেন, এলডিসি উত্তরণ রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা আর পাওয়া যাবে না। স্বল্প মূল্যে ওষুধ পাওয়ার সুবিধাও চলে যাবে বলে জানান তিনি। ওষুধের দাম বাড়লে স্বাস্থ্য খাতে বিরাট ক্ষতি হবে বলেও তিনি জানান। বলেন, বিভিন্ন অ্যাপসের মূল্য বাড়ায় পড়াশোনায় ক্ষতি হবে। তিনি জানান, কমার্শিয়াল রেটে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নিতে হবে, ফলে অর্থনীতির উপর চাপ পড়বে। সঠিক ঋণ ব্যবস্থাপনা জরুরি বলে জানান তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সার্বিক মূল্যায়নের জন্য এলডিসি গ্রাজুয়েশন বিষয়ে একটি কমিটি করার প্রস্তাব দেন। বিতর্কে শহীদ সওহরাওয়ার্দী মেডিকেল কলেজ বিজয়ী হয়। যদি এটা উঠে যায়, বাংলাদেশের অনেক হিসাব করা হয়েছে, কোনো হিসাবে দেখা গেছে বছরে $8 বিলিয়ন আমাদের ক্ষতি হবে। বিগত সরকারের সময়েও বলেছি যে যেই তথ্যগুলি দেওয়া হয় অর্থনৈতিক তথ্য, সেই তথ্যগুলি কিন্তু এই অনেকটাই গোজামিলের তথ্য, বিনিয়োগ তো নাই, আবার কর্মসংস্থানও নাই। সুতরাং বিভিন্ন ধরনের অসামঞ্জস্যতা কিন্তু সেখানে ছিল, তারা সেটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। বিশেষ করে অর্থনৈতিক তথ্য, অর্থনৈতিক ডেটা কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায়, বাংলাদেশ মনে হয় তার মধ্যে একটা অগ্রগণ্য দেশ ছিল। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো চলছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আগাম অগ্রিম টিকিট প্রত্যাশী যাত্রীদের চাপ কম ছিল। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সকাল 9টা থেকে অগ্রিম টিকিট প্রত্যাশী যাত্রীদের দীর্ঘ লাইন না থাকায় ভোগান্তি ছাড়াই অগ্রিম টিকিট নিয়েছেন যাত্রীরা। নির্বিঘ্নে ও সরকার নির্ধারিত মূল্যের টিকিট কিনতে পারায় সন্তুষ্টিও প্রকাশ করেছেন অগ্রিম টিকিট সংগ্রহ করতে আসা ভিন্ন ভিন্ন রুটের যাত্রীরা। তবে দু একটি পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেকেই। এদিকে বাসের পাশাপাশি দ্বিতীয় দিনে 25 মার্চের ট্রেনেরও অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ট্রেনের টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। না, কোনো ভোগান্তি হয় না। আমি কালকে কাউন্টারে ফোন দিয়েছিলাম, বলছে আজকে সকাল 9টার থেকে টিকিট দিবে। আসছি আজকে 9টার থেকে না শুরু করে 9:30 থেকে শুরু করছে টিকিট দেওয়া। গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় যাব। আমি 25 তারিখে টিকিট কাটার জন্য এখানে দাঁড়িয়েছি। বগুড়াতে যাব। আমি প্রায় 9টার দিকে এসেছি, তো তখন থেকে ওয়েট করছি টিকিটের জন্য। 24 থেকে 30-31 তারিখ পর্যন্ত অ্যাডভান্স টিকিট বিক্রি করতেছি। আমি 25 তারিখে রাজশাহীতে যাচ্ছি রাতে 10:30টায়, আর টিকিটের দাম চাইছে 820 টাকা। পার টিকিটে যদি 300 টাকা করে বেশি হয়, তাহলে 900 টাকা আমার অগ্রিম দিতে হচ্ছে, অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এটা তো ঠিক না। ওই সময় তো ওই দিক থেকে কেউ আসবে না, খালি গাড়ি টাইনা নিয়ে আইসা আবার যাত্রী পাঠাইতে হবে। এর জন্য এটা সারা বাংলাদেশে এইভাবে সিস্টেম করে বিক্রি করবে। ঈদকে সামনে রেখে রাজধানীর মার্কেটগুলোতে জমছে কেনাকাটা, বাড়ছে ক্রেতাদের ভিড়। ছুটির দিনে পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে শপিং মলগুলোতেও ভিড় অনেকের। সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা সারতে ঘুরে ঘুরে দেখছেন দোকান, পছন্দ হলে কিনেও নিচ্ছেন। ছুটির দিনের ঈদ বাজার নিয়ে আরো জানাচ্ছেন মোবাশের আহমদ। আসছে খুশির ঈদ, কিনতে হবে নতুন কাপড়, তাই পরিবারের সদস্যদের নিয়ে ঈদ কেনাকাটার ধুম শপিং মলগুলোতে। ঈদ কেনাকাটায় রাজধানীর অনেকের পছন্দ বসুন্ধরা সিটি শপিং মল। দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের স্টলের পাশাপাশি অন্য দোকানগুলোতেও বড়দের কাপড় থেকে শুরু করে বাচ্চাদের কাপড়, কসমেটিক্স সহ প্রয়োজনীয় সব আইটেম মেলে এখানে। এখানে মান ভালো, কাপড়ের মান ভালো, তারপরে বেশি একটা মার্কেটিং করা লাগে না, দামাদামির ব্যাপার স্যাপার আছে, তেমন একটা সমস্যা হয় না। আর এখানে আসার কারণে আমাদের বাসা এখানেই, তো আমরা প্রায় এখানে মার্কেটিং করা হয়। আত্মীয় স্বজন কিছু বাকি আছে, মানে আমার ফ্যামিলির জন্য মোটামুটি এখান থেকে নিলাম, এবং 2 দিন পূর্বেও কিনেছি আড়ং থেকে। তো এখন এগুলো বাকিগুলো যা ছিল এখান থেকে বসুন্ধরা থেকে নিয়ে নিলাম আর কি। আজকে জুতো, এখন শার্ট, আরও দেখি কি কিনা যায়। বাচ্চাদের জন্য কেনাকাটা করব, আর এটা তো নতুন ব্র্যান্ড, এখানে আসলাম দেখলাম কি কাপড় টাপড় উঠছে বাচ্চাদের, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস উঠাইছে। আমার ওয়াইফের জন্য কিনছি, আর বেশি দিন বাকি নেই, ভালোই সুলভ মূল্যে কিনলাম। ড্রেস কিনেছি আড়ং থেকে, এরপরে জুতাও কিনেছি। সারা ডাইভার্সিটি অনেক, ভেরিয়েশন অনেক, রিজনেবল প্রাইসের মধ্যেও, এই জন্য আর কি সারাতে আসে। বিভিন্ন কাপড়ের কালেকশন বেড়েছে বিপণী বিতানগুলোতে, পাশাপাশি বিক্রিও ভালো বলছেন ব্যবসায়ীরা। কালেকশনগুলো বিভিন্ন কালেকশন আছে আমাদের। লেডিসের মধ্যে 3 পিস, 2 পিস, কট সেট এগুলো আসছে, আর মেন্সের মধ্যে পাঞ্জাবি, শার্ট, পায়জামা,
হাফ শার্ট ক্যাজুয়াল শার্ট সবগুলোই আর কি আছে। আপাতত মাঝখান দিয়ে এখন আর কি কাস্টমার আসটা বাড়তেছে, শুরুর দিকে একটু কম ছিল, এখন আলহামদুলিল্লাহ বাড়তেছে আস্তে আস্তে। অনেকে আসতেছে, দেখতেছে, ঘুরে যাচ্ছে, কি আসছে বা এর মধ্যে আর কি টুকটাক চলছে। সময় গড়ালেই কেনাকাটা আরও জমবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রকমারি কাবাব সহ নানা পদের আয়োজন ফার্মগেট এলাকার ইফতার বাজারে। রোজাদারদের বিশেষ চাহিদা হালিমের। মিষ্টি খাবারের মধ্যে জিলাপির চাহিদা শীর্ষে। স্বাদের পাশাপাশি খাদ্যমান নিয়ে সচেতনতার আহ্বান ক্রেতাদের। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। সারাদিনের সংযম শেষে সন্ধ্যায় ইফতারে মুখরোচক খাবারের সংস্কৃতি যুগ যুগ ধরে। রোজাদারদের এই চাহিদা মেটাতে রমজানে তাই রাজধানীর মোড়ে মোড়ে বাহারি খাবারের আয়োজন নিয়ে বসেছে ইফতার বাজার। রাজধানীর ফার্মগেট ও তার আশপাশের এলাকাতেও রয়েছে ইফতার সামগ্রী নিয়ে হরেক রকম আয়োজন। বিশেষ খাবারগুলোর মধ্যে আছে শিক, স্বামী, জালি টিকা, রেশমি সহ নানা নাম ও স্বাদের কাবাবের সমাহার। গরু বা মুরগির চাপ, কাশ্মীরি, তন্দুরি সহ বিভিন্ন চিকেন আইটেম, নানরুটি, শর্মা, রোল প্রভৃতি। স্বামী কাবাব, কাবাব, তারপর আপনার চিকেন কাকলেট, গরুর শিক কাবাব এবং চিকেন কাবাব। প্রথম এখান থেকে নিলাম আর কি, তো এখানের খাবারগুলো খুব সুস্বাদু। বটি কাবাব আর রেশমি কাবাবই নিয়েছি, আর সাথে শর্মাও নিয়েছি ট্রাই করার জন্য নতুন কিছু। তো এগুলাই সারাদিন রোজা রাখার পর আমি কাবাব টাইপের আইটেম বা একটু মাইল্ড কিছুই প্রেফার করি, যেহেতু সারাদিন না খেয়ে আছি, তো হেলথের ইস্যুসটাও দেখতে হয়। ইফতারের খাবারের মধ্যে হালিম নিয়ে বিশেষ আগ্রহ আছে ক্রেতাদের মধ্যে, তাই দোকানগুলোতেও রয়েছে হালিমের বিশেষ আয়োজন। আরও পিছনে 2টা গাছ, একটা 3 ডেক। রমজানের হিসাবই আলাদা, রমজানে পাকাইয়ে কুলাইতে পারি না। হ্যাঁ, হালিম ডে ইফতারি একটু পরেই দেখবেন যে কাস্টমার সিরিয়াল লাগছে মারামারি, এইরকমের কাস্টমারের পরিস্থিতি। অন্য অন্য জায়গা থেকে অনেক কম দাম আর সুস্বাদু বটে, কোয়ালিটি অনেক কোয়ালিটিফুল, যা বলার বাইরে। মিষ্টি খাবারের মধ্যে ক্রেতা বিক্রেতার কাছে বিশেশ কদর আছে জিলাপির। শৈল্পিক কাজের মতো ওরকম টেকনিক্যাল কাজ আর কি, টেকনিক আর সব কিছু হাতের ইয়াতে টেকনিকের মধ্যে টেস্ট হয়। আমাদের এখানে বিভিন্ন ধরনের কেবাব প্লেটার্স আছে, শেফ স্পেশাল হালিম, শেফ স্পেশাল আমাদের জিলাপিটা করা হয়, খুবই স্পেশাল। এটা আমাদের রেশমি জিলাপি। আমি আরও কয়েকবার নিয়েছিলাম, ভালোই পড়েছে, যে নাচ খাবার নিয়ে গেলাম। এইটা মানে অনেক ঝাল থাকে, তারপরে আপনার ফল থাকে, এর পাশে একটা জিলাপি থাকলে সবাই একটু বেশি পছন্দ করে। ইফতার তৈরি ও বিক্রির ক্ষেত্রে খাবারের মান সম্পর্কে সচেতন থাকবেন বিক্রেতারা। স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেবেন রোজাদারদের প্লেটে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা হলে তা ছাত্র জনতা মানবে না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার সুযোগে কেউ কেউ তৃতীয় শক্তিকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। ইশরাক হোসেন আরও বলেন, 1975 সালে বাকশাল কায়েম করে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সেই জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতির সুযোগ দিয়ে যে সংস্কার করেছেন, তার চেয়ে বড় সংস্কার আর কখনো হয়নি। আগামীতে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই সহজভাবে নেওয়ার সুযোগ নাই, সেটাকে অবশ্যই আমাদেরকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। এবং আমি মনে করি এটা অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ, কারণ জনগণকে কিন্তু আমরা আওয়ামী লীগের মতো, খুনি হাসিনার মতো আমরা বাধ্য করতে পারবো না। আমাদেরকে আমাদের কর্ম এবং আমাদের মিশনের মাধ্যমে জনগণের সমর্থনকে অর্জন করতে হবে, জনগণের মনকে জয় করে আমাদের তাদের ভোটকে নিয়ে, তাদের ভোটের মাধ্যমে আমাদের আগামী দিনে আমাদের দলকে ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। দক্ষিণাঞ্চলের মানুষদের গন্তব্যে পৌঁছাতে নদীপথের যাত্রীদের ভরসা সদরঘাট লঞ্চঘাট। রমজান মাসে চলতি পথে ইফতার সারতে হয় ধর্মপ্রাণ যাত্রীদের। রাত 8টায় লঞ্চ ছাড়লেও ইফতারের আগেই যাত্রীরা আসেন সদরঘাটে, তাই ঘাটে বসে কিংবা লঞ্চে ইফতারে সারতে হয় তাদের। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। ইফতারের সময় বাকি আধা ঘন্টা। লঞ্চঘাট থেকে ভেসে আসছে পবিত্র কোরআনের ধ্বনি। লঞ্চের ভেতরে বাইরে সবাই ব্যস্ত ইফতারের আয়োজন নিয়ে। অনেকে গোল হয়ে বসে করছেন ইফতারের আয়োজন।
সদরঘাটে ভ্রাম্যমাণ ইফতারের দোকান নিয়ে বসেছে বিক্রেতারা। সেখান থেকে নিজেদের সাধ্যমতো ইফতার কিনছেন রোজাদার। আলু চপ, বেগুনি, তারপর ওই বুট, পেঁয়াজি, বিরুন্দা, বুট। যে পরিবারের সবাই আর ভালো লাগছে। পেঁয়াজ, বুরিন্দা, আলুর চপ, বেগুনি। ইফতারি নিয়ে উঠি নাই, তবে ইফতারি কিছুক্ষণ আগে নাই ইফতারি নিয়ে আসছিলাম, ইফতারি করবো আর লঞ্চের ভিতরে। ঘাটে ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, জিলাপি, খেজুর সহ বিভিন্ন ধরনের ইফতারির পসরা সাজিয়ে বসে আছেন ভ্রাম্যমাণ দোকানিরা। এসব দোকানে আরও বিক্রি হচ্ছে বোতলজাত পানি, জুস, ফলের রস ও কোমল পানীয়। এছাড়াও লঞ্চগুলোর ভেতরে ঢুকে হকাররা বিক্রি করছেন হরেক রকমের ইফতারি। দূরপাল্লার লঞ্চগুলোর বেশিরভাগই ছেড়ে যায় সন্ধ্যার পর রাত ৮টায়। তবে দুপুর থেকেই আসতে শুরু করেন যাত্রীরা। এ কারণে যাত্রীদের অনেকেই বাসা থেকে ইফতারের প্রস্তুতিও নিয়ে আসেন সদরঘাটে। সেগুলোতেই সারেন ইফতার। যাত্রী কিনারতে আসে, কেউ বাসাতে নিয়ে আসে। বাড়িতে করবো কেমনে, টাইম নেই। লঞ্চ সার্ভিস 6টায় যাবো 4 বছর। আমার মেয়ে দেখতেছে, আমি দেখতেছি। এদিকে লঞ্চ যাত্রীরা বলছেন লঞ্চে ঢালাওভাবে সবার সাথে ইফতার করতে বেশ ভালোই লাগে তাদের। যাবো ভোলার চরপেশন, খুব ভালো লাগছে। অনেক লোক এই ইফতারি টাইম সকালে একসাথে বসছি, অনেক মজা হইতেছে, অনেক সুন্দর লাগতেছে। লঞ্চে অনেক যাত্রীরা আছে, সকলে ইফতারি নিয়ে বসে আছে এই মুহূর্তে। এই পবিত্র মাহে রমজান আগত, ইফতারের সময় খুব কাছাকাছি। আল্লাহর সন্তুষ্টির জন্য সকলে রোজা রাখছে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। আফগানিস্তান ও ভুটান সহ ৪১টি দেশের নাগরিকদের উপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিতে চলেছে যুক্তরাষ্ট্র। এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। এর মধ্যে আফগানিস্তান, ভুটান, ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া সহ ১১টি দেশকে লাল তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র। এসব দেশের নাগরিকেরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে না। বেলারুশ, হাইতি সহ কমলা তালিকায় রাখা হয়েছে 10টি দেশকে। এসব দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে, তবে ভিসা একেবারেই বন্ধ থাকবে না। এছাড়া হলুদ তালিকায় নাম রাখা হয়েছে আরও 22টি দেশের। ট্রাম্প প্রশাসন জানিয়েছে এই তালিকায় থাকা দেশগুলোকে তাদের ত্রুটি সংশোধনের জন্য 60 দিন সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি কাটিয়ে উঠতে না পারলে লাল বা কমলা তালিকার অন্তর্ভুক্ত করা হবে এসব দেশকে। এর আগে 8টি দেশের উপর ওই নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প সরকার। এর মধ্যে সিরিয়া, ইরান, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান, এই 6টি দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। পরে তালিকাটি আরও বিস্তৃত করে যুক্তরাষ্ট্র। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নাজুক সময় বাংলাদেশের পাশে থাকতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান গুতেরেসের। বিভিন্ন দলের সাথে সংস্কার, নির্বাচন, গণহত্যার বিচার নিয়ে আলোচনা। দ্রুত সংস্কারে নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। বিএনপিকে চাঁদাবাজ অপবাদ দেওয়ার নোংরা রাজনীতি বন্ধের আহ্বান মির্জা আব্বাসের। ধর্ষণ বিরোধী গণমিছিলের বদলে বাম দলগুলোর শহীদ মিনারে সমাবেশ। ইনকিলাব মঞ্চকে মাঝপথে পুলিশের বাধা। এবার স্বস্তিতে মিলছে বাস, ট্রেনের আগাম টিকিট। রাজধানীতে জমে উঠেছে ঈদের বাজার, সাধ্যমতো কেনাকাটার ধুম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।